আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০২২ সালের নভেম্বরে ChatGPT যখন রিলিজ হয়, মাত্র ৫ দিনের ব্যবধানে ChatGPT 1 মিলিয়ন ইউজার অ্যাকুইজিশন করে। 1 মিলিয়ন মানে ১০ লাখ ইউজার। বর্তমান সময়ে ChatGPT র যে জনপ্রিয়তা সেই তুলনায় আসলে ১০ লাখ ইউজার তেমন কোনো বড় ইউজার না। বাট আপনি চিন্তা করেন পৃথিবীতে যেই কোম্পানির কোনো নামই ছিল না, কেউ জানতই না যে ChatGPT কি? সেই ChatGPT যেই দিন রিলিজ হয়েছে ৫ দিনের ব্যবধানে ১০ লাখ ইউজার সেই ChatGPT রেজিস্ট্রেশন করেছে। এবং ChatGPT 100 মিলিয়ন ইউজার অ্যাকুইজিশন করার জন্য তাদের মাত্র ২ মাস সময় লেগেছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এর আগে Facebook বলেন, TikTok বলেন, YouTube বলেন যত জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু এত দ্রুত সময়ে কাস্টমার অ্যাকুইজিশন করতে পারেনি। ChatGPT র এত জনপ্রিয়তার পিছনের কারণটা আমরা অলরেডি জানি। বর্তমান সময়ের AI বাস্তবতার লিডার হচ্ছে এই ChatGPT। আপনাদের আরেকটা জিনিস নিশ্চয়ই মনে আছে, যখন ChatGPT রিলিজ হয়, ChatGPT তে আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন বা এটা একটু ট্রাই করে দেখেছেন, ChatGPT তে আসলে কি ছিল? তেমন কিছুই না। ChatGPT তে আপনি লগইন করতেন, এরকম একটা চ্যাট উইন্ডো আসতো। সেই চ্যাট উইন্ডোতে আপনি নানান ধরনের চ্যাট করতেন। যেমন মানুষ যেটা দেখে সবচেয়ে অ্যামেজড হয়েছিল, আমরা ভাবতাম একসময় যে কম্পিউটার কখনো কবিতা লিখতে পারবে না। কম্পিউটার কখনো মানুষের আবেগ, অনুভূতি এগুলা বুঝতে পারবে না। কম্পিউটার ডিজাইন, ক্রিয়েটিভ কাজ এগুলা করতে পারবে না। কিন্তু ChatGPT র ক্ষেত্রে আমরা দেখলাম সে অনর্গল কবিতা লিখে যাচ্ছে। আমি যদি এখন বলি তুমি বাংলায় লিখো, সে আসলে বাংলায় লিখছে। এটা এতদিনে আমরা সবাই জানি, এটা কম্পিউটার বিজ্ঞান তথা পুরো মানব সভ্যতার জন্যই এটা একটা অভাবনীয় পরিবর্তন। কিন্তু এই যে পরিবর্তন, এখানে আমি ChatGPT কে বলছি, "ভাই তুমি আমাকে একটা কবিতা লিখে দাও।" সে কবিতা লিখে দিচ্ছে। অথবা আমি যদি একজন টেকনিক্যাল পারসন হই, তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আমি হয়তো আমার প্রজেক্টে Docker ইনস্টল দিতে চাই। তখন আমি ChatGPT কে বললাম, "ভাই ChatGPT তুমি আমাকে বলো আমি আমার প্রজেক্টে Docker ইনস্টল দিয়ে আমি এটাকে ব্যবহার করতে পারবো।" তো এটা বললে তখন ChatGPT আমাদেরকে Docker কিভাবে আমার প্রজেক্টে ইনস্টল দিতে হবে সেটা আমাকে বলত। এবং তখন আমরা কি করতাম? আমরা ChatGPT র ইনস্ট্রাকশন ফলো করে আমরা আমাদের কম্পিউটারে ডকার ফাইল তৈরি করব, তারপর ডকার কম্পোজ ফাইল তৈরি করব এবং সেগুলা ফলো করে আমরা আমাদের কাজ করতাম। এখানে মনে রাখার বিষয় হচ্ছে ChatGPT আসলে কি? ChatGPT হচ্ছে একটা চ্যাট ইন্টারফেস এবং এই ইন্টারফেসটা বানিয়েছে কারা? OpenAI. So the company is OpenAI and their product is ChatGPT. But ChatGPT র এই চ্যাট ইন্টারফেস কিন্তু তাদের প্রোডাক্ট না। তাদের আসল প্রোডাক্ট হচ্ছে তারা একটা ব্রেইন বানিয়েছে। আমরা যেই মানব মস্তিষ্ক নিয়ে এত গর্ব করি, তারাও আসলে একটা কৃত্রিম মস্তিষ্ক বানিয়েছে। যেই মস্তিষ্কের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। এখন মানব মস্তিষ্কে আমাদের যে ব্রেইন, সেই ব্রেইন দিয়ে আমরা যে চিন্তা করি, সেই চিন্তার পাশাপাশি আমাদের কিন্তু মেমোরিও আছে। এবং আমাদের মেমোরি আসলে কত? একজন মানুষ যদি ৭০ বছর, ৬০ বছর কিংবা ১০০ বছর বাঁচে, সেই মানুষের মেমোরি কিন্তু তার ১০০ বছর জীবনের যে অভিজ্ঞতা সেইগুলাই তার মেমোরি। কিন্তু আপনি যদি ChatGPT র কথা চিন্তা করেন, তার মেমোরি হচ্ছে সমস্ত পৃথিবীর যত ডিজিটাল কনটেন্ট আছে, সেই কনটেন্টকে তার মেমোরি হিসেবে ব্যবহার করতে পারে। এখানেই হচ্ছে ChatGPT র পাওয়ার। আমরা একজন মানুষ যত মেধাবীই হই না কেন, আমাদের মেধা এই ৮০ বছরের জীবনে আমরা যত অভিজ্ঞতা অর্জন করেছি তার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ChatGPT র ক্ষেত্রে ব্যাপারটা মোটেও এরকম না। এবং এই যে ব্রেইনটা তারা বানিয়েছে, সেই ব্রেইনের বিভিন্ন নাম আছে। যেমন বর্তমান সময়ের Anthropic নামে আরেকটা কোম্পানি, তাদের সবচেয়ে জনপ্রিয় ব্রেইন হচ্ছে Opus 4.7 4.7 হচ্ছে ভার্সন। Opus হচ্ছে সেই ব্রেইনের নাম। তো এই AI জগতে সেই ব্রেইন গুলাকে বলা হয় মডেল। তার মানে সে সমস্ত ডিজিটাল ডেটা দিয়ে ট্রেইন করে তারা একটা মডেল বানিয়েছে, যেই মডেলটার সঙ্গে আমরা চাইলে এখন কথা বলতে পারি। ১ম দিকে যখন ChatGPT রিলিজ হলো, তখন সেই মডেলের সঙ্গে আমরা কথা বলতে পারতেছিলাম। সেই মডেল আমাকে বলতেছিল কি করতে হবে, কিন্তু কাজটা করতাম আমরা নিজেরা। তার মানে ChatGPT র ব্রেইন ব্যবহার করে আমরা তার ইনস্ট্রাকশন ফলো করে আমরা আমাদের কাজটা করতাম। ChatGPT যে এত বিপ্লবিক পরিবর্তন এনেছে, ChatGPT নিজে আসলে তখনও কিছু করতে পারত না। কেন করতে পারত না? কারণ আমার কম্পিউটারে এই চ্যাট ইন্টারফেস এর কোনো অ্যাক্সেস নাই। তার সাথে আমি চ্যাট করতেছি, সে আমাকে উত্তর দিচ্ছে এবং সেই উত্তর অনুযায়ী আমি কাজ করতেছি। আমার সমস্যা সে সমাধান করতেছে ঠিকই, কিন্তু সমাধানটা করতে হচ্ছে আমাকে। তো এই এআই জগতে আমরা যে কাজটা করতাম এটাকে বলতো এজেন্ট। অর্থাৎ ChatGPT র ব্রেইন ব্যবহার করে আমরা এজেন্ট হয়ে তার কাজটা করে দিতাম। যে এক্সিকিউশন করে, অর্থাৎ যে কাজটা করে। যেমন ধরেন অনেকটা এরকম কোন একটা গোয়েন্দা সংস্থার প্রধান তার এজেন্টকে বলে যে অমুক কাজটা আমাকে করে দিতে হবে, তখন সেই এজেন্ট সেই জায়গায় ডিপ্লয় হয়ে তার কাজ করে দেয়। তো ChatGPT যখন রিলিজ হয় তখনও কিন্তু কোনো এজেন্টের অস্তিত্ব ছিল না। এটা একটা কোর সমস্যা। মানুষ যদি এজেন্ট হিসেবে কাজ করে,
তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমি প্রতিবার লিখবো আমার কোডে কি সমস্যা আছে। তারপর সেই সমস্যাগুলো সে সমাধান করবে। তারপর আমার এই কোড আবার আমার কোডের মধ্যে নিয়ে পেস্ট করে তারপর আমি দেখতে হবে এগুলা কাজ করে কিনা। আমরা যে এজেন্টিক কাজগুলা করতাম এটা খুব স্বাভাবিকভাবেই মানুষ চাইতো যে না আমি এই কাজ করব না। সে যদি এটা বলে দিতে পারে সে এটা করে দিতে পারে না কেন? এবং তারপরেই মানুষ আবার বানালো হচ্ছে এজেন্ট। সেই এজেন্টগুলোর মধ্যে বর্তমান সময়ে জনপ্রিয় হচ্ছে লেটস সে Anthropic এর ক্লাউড কোড। তো এজেন্টগুলো আসাতে যে সুবিধাটা হয়েছে আমরা এখন আর আমাদের কোডের একটা অংশ কপি করে ChatGPT তে গিয়ে বলতে হয় না যে ভাই এই কোডটা দেখে আমাকে বলে দাও আমার কি করতে হবে, কি সমস্যা হচ্ছে। এটা এখন আর বলে দিতে হচ্ছে না। আমাদের কোডের ভিতরেই এখন ChatGPT বাস করে। যেমন ধরেন আমি আমার এই প্রজেক্টে যেখানে আসলে কোনো মেইল ড্রাইভার নাই, আমি এখন কোনো একটা এজেন্টকে বলব, "ভাই তুমি আমার এই প্রজেক্টে মেইল ড্রাইভার হিসেবে Mailhog ইনস্টল করে দাও।" তো আমি এটা যদি বলি, দেখেন আমি ইউজ করতেছি GitHub Copilot ওইটাও আরেকটা এজেন্ট। সে ব্যবহার করতেছে Anthropic এর Claude Haiku ওইটা খুবই লাইট ওয়েট একটা এজেন্ট এবং এটা অনেক ফাস্ট। তো আমি একে বললাম যে, "তুমি আমাকে এটা করে দাও।" সে তার কাজ করতেছে। এবং এই যে আমার কোডে কি আছে, যেমন ধরেন আমার এখানে কি আছে Docker Compose ফাইলে, এটা কিন্তু আমি তাকে বলতেছি না। সে অলরেডি আমার Docker Compose ফাইল চেক করে, আমার প্রজেক্টের Docker Compose ফাইল এডিট করে সে আমার কাছে কনফার্মেশন চাচ্ছে। তো সে আমার কাছে এখন কনফার্মেশন চাচ্ছে। আমি যদি বলি হ্যাঁ, সব ঠিক আছে আমি দেখতে পাচ্ছি। সে আমাকে Mailhog এর অফিসিয়াল Docker ইমেজ ব্যবহার করে আমার Docker Compose ফাইল এডিট করে আমার কাজটা সে করে দিচ্ছে। আমি যদি বলি ইয়েস, তখন সে তার কাজ প্রসিড করবে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সে আমার কোডে ডিরেক্টলি চেঞ্জ করতেছে এবং সে .env ফাইলে যে চেঞ্জ করতে হবে সেটাও সে জানে। সেটাও সে করে দিচ্ছে আমাকে। তো এই কাজটাও যদি আমি ইয়েস বলি, আপনি যদি চান যে আমার বারবার ইয়েস বলতে হবে না, সে অটোমেটিক্যালি সব নিজে থেকে করে ফেলবে, সেটাও সে করতে পারবে। এবং সে এই কাজটা করার পরে আমাকে বলে দিছে যে, "হ্যাঁ, আমি এই চেঞ্জ করেছি। এখন তুমি এভাবে তোমার মেইলহগকে অ্যাক্সেস করতে পারবা।" আমার এই প্রজেক্টে মেইলহগ দেখানো আসলে উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে এই যে আমার প্রজেক্টে এখন মেইলহগ ইনস্টল হয়ে গেছে এবং সে এই কাজটা আমার প্রজেক্টের ভিতরে এসে করেছে। এই যে আমি আমার কোডের কোনো কিছু কপি না করে, তাকে কোনো কিছু কপি না করে, তার চ্যাটে গিয়ে পেস্ট না করে, আমি সেখান থেকে পেস্ট করে এখানে আমার কোনো কিছু মডিফাই না করে, আমি শুধু তাকে বলে দিয়েছি যে আমার এই প্রজেক্টে আমি মেইলহগ ইনস্টল দিতে চাই। এবং খেয়াল করে দেখেন তাকে কিন্তু আমি এটাও বলি নাই যে এটা একটা Laravel প্রজেক্ট না কি প্রজেক্ট। সে এটা কি প্রজেক্ট সেটা দেখে তার বিবেচনায় যেভাবে ইনস্টল করা প্রয়োজন বলে সে মনে করেছে সে সেভাবে আমাকে এটা করে দিয়েছে। এবং আমাদের এই মডেল ব্যবহার করার কারণে হাইকো এটা খুবই ফাস্ট একটা মডেল। তো এই মডেল ব্যবহার করার কারণে সে আসলে খুব দ্রুত আমাদেরকে এই কাজটা করে দিয়েছে। ওয়েল হাইকো যদিও একটা দ্রুত মডেল এর মানে এই না যে সব কাজ আপনি হাইকো দিয়ে করবেন। অনেক কাজ আছে যেটার জন্য আসলে অনেক চিন্তা করা দরকার। Cloud Sonnet কিংবা Cloud Opus আবার ChatGPT ফর এক্সাম্পল GTP 3.5 or something. সো এই যে আমি মডেলগুলোর কথা বলছি, আমি আবারও যদি বলি, এগুলো আসলে এআই এর ব্রেইন। তার মানে আপনি কোন ব্রেইনটা ব্যবহার করবেন। কিছু ব্রেইন আছে সে খুব দ্রুত উত্তর দিতে পারে। কিন্তু সে যেহেতু অনেক চিন্তা ভাবনা না করে উত্তর দিয়েছে, সেক্ষেত্রে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু ব্রেইন আছে যারা অনেক সময় নিয়ে অনেক চিন্তা করে সবকিছু বিবেচনা করে আপনাকে উত্তর দিবে। সেগুলোর ক্ষেত্রে সময়ও বেশি লাগবে এবং সেগুলা ইউজের ক্ষেত্রে আপনাকে টাকাও বেশি দিতে হবে। সো সেইটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন কাজে কাকে ব্যবহার করবেন। যাই হোক, এবার আসি এর পরের ধাপে। তো আমরা ১ম এ যেটা বলছিলাম ChatGPT তে আমরা চ্যাট করে তার কাছ থেকে উত্তর পেতাম। তারপর আমাদের কাছে আসলো এজেন্ট। সেই এজেন্টকে আমরা আমাদের কোডের মধ্যে বসিয়ে তাকে যদি আমি বলি, "তুমি আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, ওইটা কিভাবে করতে হয়?" সেই কাজগুলো আমরা তাদেরকে প্রশ্ন করলে তখন আর আমাদের কোড কপি পেস্ট করা লাগে না। সে চাইলে আমাদের প্রজেক্টে নিজেই খুঁজে বের করে আমাদেরকে উত্তর দিয়ে নিজে ওইগুলার কাজ করে দিয়ে আমাদের কাছ থেকে কনফার্মেশন নিয়ে জাস্ট কাজ করে ফেলল। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে একটা কাজ করতে আমার ১ সপ্তাহ সময় লাগতো, এটা এখন আমার সময় লাগতেছে ২ ঘন্টা। এটা কিভাবে হচ্ছে? কারণ এই এজেন্ট দিয়ে আমি এই কাজটা করেছি। এরপরে হচ্ছে নেক্সট ধাপ। নেক্সট ধাপ হচ্ছে এটা তো গেল শুধু একটা প্রজেক্টের একটা কাজ। কিন্তু যদি এমন হতো যে আমি আমার কম্পিউটারে কি করি? আমি আমার কম্পিউটারে মেইল চেক করি, মেইল চেক করে দেখি যে কে কি মেইল পাঠিয়েছে এবং সেই মেইলের কি উত্তর দিতে হবে। সেই উত্তর দেওয়ার জন্য আমি আবার অন্য কোনো একটা ফাইল চেক করি। চেক করে সেখান থেকে নিয়ে তারপর আমি মেইলের রিপ্লাই দেই। এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কম্পিউটারে হয়। এবং যা কিছু কম্পিউটারে করা সম্ভব তার সবকিছুই কিন্তু আগে আমরা অটোমেশনে করা সম্ভব ছিল না। যেমন ধরেন ইমেইল তো আপনি অটোমেশনে পাঠাতেই পারেন। কিন্তু ইমেইলে কি পাঠাবেন? সেটা কিন্তু কম্পিউটার জানে না। কিন্তু এখন এই এআই সেটাও আপনার হয়ে উত্তর দিতে পারে, রাইট?
কারণ সে ইমেইল পড়ে সে বুঝতে পারে এই ইমেইলের জন্য কি রিপ্লাই দিতে হবে। তার কাছে যদি আপনার যথেষ্ট পরিমাণ তথ্য থাকে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এতক্ষণ যে এজেন্টের কথা বলতেছি, সেই এজেন্টগুলো আসলে এই কাজগুলো তখনও করতে পারে না। তারপর আরেকটা রিভলিউশনারি এজেন্টের উৎপত্তি হলো। সেটার নাম হচ্ছে ওপেনক্ল। এই ওপেনক্ল একটা ওপেন সোর্স প্রজেক্ট। তার মানে এর সোর্স কোড আপনি দেখতে পারবেন। কিন্তু এটা এমন একটা এজেন্ট, আপনার কম্পিউটারে যা কিছু করা সম্ভব, আপনি যদি তাকে সেটার অ্যাক্সেস দেন, সে তার সবকিছু করতে পারবে। এবং সেই কাজগুলো করার জন্য সে কি ব্রেইন ব্যবহার করবে? ওই যে আমরা বললাম ChatGPT র ব্রেইন, ফর এক্সাম্পল GPT 4.5, কিংবা আমি যদি তাকে বলি না তুমি OpenAI এর ব্রেইন ব্যবহার না করে Anthropic এর Opus কিংবা Sonnet এর ব্রেইন ব্যবহার করো। অথবা আমরা তাকে এটাও বলতে পারি তুমি Google এর Gemini এর কোনো ব্রেইন ব্যবহার করো। আমরা তাকে এটাও বলতে পারি তুমি ফাস্ট ব্রেইন গুলো ব্যবহার করবা, নাকি যে অনেক বেশি চিন্তা করে সেই ব্রেইন গুলো ব্যবহার করবা। তো ব্রেইন সে যেটাই ব্যবহার করুক, সেই ব্রেইন ব্যবহার করে সে যে কাজগুলো করতে পারে, সেই কাজগুলো আসলে কাইন্ডা লিমিটলেস। আপনার কম্পিউটারে আপনি যা করতে পারেন নিজে, নিজে সে সেই কাজগুলোও করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার জন্য আপনার এখন আর তাকে কোনো একটা কোডের ভিতরে বসায় দিতে হবে না। আপনি পুরা কম্পিউটারের মধ্যেই তাকে বসায় দিচ্ছেন। এবং এর ফলে আপনার কম্পিউটারে কোথায় কি আছে, কোথায় কি রাখতে হবে, এই ধরনের যেকোনো ইনস্ট্রাকশন আপনি তাকে দিতে পারেন। এবং সেটা দেওয়ার জন্য আগে কম্পিউটার ইঞ্জিনিয়াররা আমরা যা কিছু শিখেছিলাম, সেটা শিখা অনুযায়ী আমরা বিভিন্ন কমান্ড এক্সিকিউট করতাম। এবং সেই কমান্ডগুলাও এখন আর আমাদের এক্সিকিউট করা লাগে না। আমরা তাকে বলে দিলে সে এক্সিকিউট করবে। যেমন ধরেন আপনাকে যদি আমি একটা সহজ ইউজ কেস বলি, আমি বললাম, "তুমি আমার Google ক্যালেন্ডার চেক করে আমাকে বলো আজকের দিনে কি, কি মিটিং আছে?" ওয়েল আপনি বলতে পারেন, "আচ্ছা আজকের দিনে কি, কি মিটিং আছে এটা তো তুমি Google ক্যালেন্ডারে ঢুকে এমনিতেই তোমার অ্যাপে দেখতে পারো।" বাট আমি যদি এটা বলি, "আজকের দিনে আমার কি, কি মিটিং আছে এবং কি, কি ইমেইল আমি পেয়েছি, সেই ইমেইলগুলা পড়ে তুমি বুঝার চেষ্টা করো। কোনো একটা ক্যালেন্ডার ইভেন্ট কি আমার ক্যানসেল করা দরকার আছে? যদি ক্যানসেল করা দরকার হয়ে থাকে, তাহলে তুমি এটা ক্যানসেল করে দাও।" সেটা করার জন্য আমরা হলে কি করতাম? আমাদের ক্যালেন্ডার চেক করতাম, ইমেইল চেক করতাম, ইমেইল চেক করে ইমেইলগুলা পড়ে বুঝার চেষ্টা করতাম, আচ্ছা আমার ক্লায়েন্ট তো ওই মিটিংটার কথা বলেছিল কিন্তু সেটা সে পিছিয়ে দিতে চাচ্ছে। তাহলে আমি ক্যালেন্ডারে গিয়ে ওই মিটিংটা ক্যানসেল করে দেই। এই যে আমি এজেন্ট হয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে কাজ করতাম, এই কাজগুলো এখন আমার এজেন্ট করে ফেলতে পারতেছে। তো এই এজেন্ট রান করার জন্য আপনার কোনো একটা কম্পিউটারে তাকে অ্যাক্সেস দিতে হবে। বাট খুব সাবধান, আপনি যদি আপনার নিজের কম্পিউটারে তাকে অ্যাক্সেস দেন, সে ভুলে এমন কিছু করতে পারে যেটা আপনি চান না। ফর এক্সাম্পল আপনার বসের কাছে ইমেইল দিয়ে দিল। অথবা সে একটা রেজিগনেশন লেটার দিয়ে দিল আপনার কোম্পানিতে। সেটা তো আপনি চান না এবং সেটার জন্য আপনার অনুমতি না নিয়েও সে করতে পারে। কারণ তাকে আপনি ইমেইলের অ্যাক্সেস দিয়ে দিয়েছেন। তো এই যে বর্তমান সময়ে এআই তার এজেন্টকে ব্যবহার করে এমন কিছু স্পর্শকাতর কাজ করতে পারে যেটা আমরা আগে ভাবিনি। এআই এটা যে করতে পারে সেক্ষেত্রে আমাদের এইসব ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত যে আমি কিতে এআই কে অ্যাক্সেস দিব এবং কিতে দিব না। পাশাপাশি আপনার নিজের কম্পিউটারে কোনো সেনসিটিভ ইনফরমেশনে এআই কে অ্যাক্সেস দেওয়ার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আসলে বলতে চেয়েছিলাম ChatGPT র একটা সিম্পল চ্যাট ইন্টারফেস থেকে আমরা কিভাবে এজেন্টিক কোডিং, সেখান থেকে আপনার পুরা পার্সোনাল কম্পিউটারই আপনি একটা এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, এই এজেন্ট কিন্তু আপনার কম্পিউটারের মতো না যে আপনি কম্পিউটার বন্ধ করে ফেলবেন, এজেন্ট বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে এটা সার্ভারে দিন-রাত ২৪ ঘন্টা চালিয়ে রাখতে পারবেন। অর্থাৎ আপনার এজেন্ট আপনার একজন এমপ্লয়ি হিসাবে কাজ করবে, যে এমপ্লয়ির কোনো নাওয়া, খাওয়া, ঘুম কোনো কিছুর দরকার নেই। এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ব্যাপারটা এত সহজ না। এতদিন আমরা কোনো একটা স্ক্রিপ্ট বা কমান্ড লিখে রেখে চাইলে ২৪ ঘন্টা চালাতে পারতাম। কিন্তু এজেন্ট হচ্ছে একটা বুদ্ধিমান সত্তা। এই বুদ্ধিমান সত্তা দিন-রাত ২৪ ঘন্টা আপনার হয়ে কাজ করতে পারবে। এটা কিন্তু খুব সহজ বিষয় না। আজ থেকে অল্প কিছুদিন আগেও এটা চিন্তা করা অসম্ভব ছিল। যাই হোক, পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওপেনক্ল এজেন্ট আপনার হোম সার্ভারে, আমি আবারও বলছি আপনার হোম সার্ভারে, আপনার পার্সোনাল কম্পিউটারে না। ওয়েল কেউ এটাকে ক্লাউড সার্ভারেও হোস্ট করতে বলে। তো ক্লাউড সার্ভারে হোস্ট করতে গেলে আপনার টাকা লাগবে। সেক্ষেত্রে আপনার যদি বাসায় কোনো পুরাতন কম্পিউটার থাকে বা আপনার ছোটখাটো যদি রাসবেরি পাইও থাকে, সেখানে আপনি চাইলে ইনস্টল করতে পারেন। তো আমি দেখাবো কিভাবে আপনার হোম সার্ভারে আপনি সেটাকে ইনস্টল করতে পারেন এবং ইনস্টল করে কিভাবে আপনি এটাকে দিন-রাত ২৪ ঘন্টা আপনার জন্য কাজ করাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। স্টে কিউরিয়াস।